আজ আমরা চলে এসেছি কোচবিহার জেলার দিনহাটার ১ নম্বর ব্লকের খারিজা বালাকুটা গ্রামে। এই গ্রামের প্রায় ২৫০০-এরও বেশি লোক বসবাস করে, যাদের বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। এই গ্রামেই বাস করে আজকের আমাদের অনুষ্ঠানের নায়ক অমূল্য দেবনাথ। অমূল্যবাবু ১৯০৫ সালে এই গ্রামেই জন্মগ্রহণ করেন। আমি প্রথমে চাষ তো আমাদের সাংসারিক জীবনে বাবার কাছ থেকে আমার শেখা সব। তো সেই সময় তো মূলত ধান চাষ, সেটা ৬০-এর দশক থেকে আমার এই চাষবাস আমার হাতে খড়ি আর কি। তখন থেকে করতে করতে তখন মূলত ধান, পাট, তামাক বা গম এইসব চাষ করতাম আমি। পরবর্তীতে আমার ফুল চাষের দিকে ঝোঁক আসে, বিশেষ করে ৯০-এর দশক থেকে আমি ফুল চাষ করি। তো ৯০-এর দিক থেকে আমি দেখি ফুল চাষে একটু লাভজনক বেশি, যার জন্য আমি ফুল চাষের দিকে মন দিই। এবং ধান চাষ, পাট চাষ বা এগুলো তো আছেই, এগুলো যেটা ট্র্যাডিশনাল আমাদের, সেগুলো আছেই। অমূল্যবাবু এই মুহূর্তে ফুল চাষে ব্যস্ত। তার ৭ বিঘা জমির মধ্যে বেশিরভাগ জমিতেই এখন বিভিন্ন প্রকার রকমারি ফুলের বাহার। ৯০-এর দশক থেকে আমি ফুল চাষের দিকে ঝোঁক দিই, বিশেষ করে ধরুন 1992, 3, 4, 5 এই তখন থেকে শুরু। প্রথমে শুরু করেছিলাম আমি রজনীগন্ধা দিয়ে, এরপরে ওই গ্ল্যাডিওলাস আসে, তারপরে একদম পেশাদারি হিসাবে আমি সব ধরনের ফুলই চাষ করি। এখন ধরেন চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, তারপর ডালিয়া, ড্যান্থাস, গাঁদা, বিভিন্ন রকমের ফুল বা পপি, সুইট উইলিয়াম, এইরকম বিভিন্ন ফুলগুলো এগুলোই চাষ করি। মার্কেটে যখন যা চাহিদা সেগুলো আমি করি। অমূল্যবাবু এই সময় বিভিন্ন রকমের ফুল যেমন গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা আরও অনেক জাতের ফুল মিশ্রভাবে চাষ করছেন। এই ফুলগুলো হচ্ছে ড্যান্থাস। এটা এখন তো আমার সিজন শেষ হয়ে গেল, এটা বিক্রি হয়েছে, মোটামুটি ভালো টাকা পেয়েছি, এবার যথেষ্ট পেয়েছি। এখন সিজনটা এখন শেষ, আমার বিক্রি অল্প কিছু আছে আমার এই ফার্মে। এই ফুলগুলো চন্দ্রমল্লিকা, এগুলো অনেকগুলো ভ্যারাইটি হয় আমার এখানে, তো 10-15 রকমের ভ্যারাইটি আছে। যেগুলো ডাবল সেগুলো প্রায় বিক্রি হয়ে গেছে, আর এগুলো আছে, এগুলোও বিক্রি হবে। এগুলো বাজারে আমরা বিক্রি করি, এখান থেকে চাষ করার পরে আবার এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। এই ফুলটা হচ্ছে, এটা সুইট উইলিয়াম বলে। এই ফুলটা এটা লাগানো হয়েছে প্রায় মাসখানেক হলো, আর এই ফুল আসবে আর এই ধরুন 15-20 দিন পরে এই ফুল আসবে, তখন এটা বাজারে যাবে। এইটা আছে এখানে, ধরুন আমার এখানে অন্য জায়গায় আমার মাঠ আছে, এখানে এই ধরুন আধা বিঘার মতো আছে। এটা আধা বিঘা কাছাকাছি আর কি, 7-8 কাঠা আছে। খরচ বলতে কি, সেইভাবে আমরা বীজগুলো তো কিনে আনি, বীজ কিনে আনার পরে সেগুলো আবার আমার বীজের বেডের মধ্যে চারা করি। তাতে ধরুন 2-3 হাজার টাকার মতো খরচ হয়ে যায় সব কিছু মিলে। বিক্রির পরে এগুলো ধরুন ওই রকম 6-7-8 হাজার টাকার মতো এটা বিক্রি হয়। এই ফুলটা চেরি ফুল। চেরি ফুল গাঁদা ফুলের সঙ্গে এটা করে মালা করা হয়, এবং গাঁদার মালার সঙ্গে এই চেরিটা মিক্সড করে আমরা বাজারে মালা হিসেবে বিক্রি করি তখন। আর
মোটামুটি এই চেরিটা খুবই সুন্দর, সাদা ফুল হয়। এই এখন কুড়ি আসবে, এটা এই কুড়িটা আসলেই তখন এটা বিক্রির মতো একটা জায়গায়, তখন আমরা বাজারে যাব। এটা গাঁদা ফুলের সঙ্গে এটা ইয়ে করে মালা করে নিয়ে। উত্তরবঙ্গে বিশেষ করে সারা বছরই কম বেশি ফুল চাষ হয়ে থাকে, তবে এই সময় অমূল্যবাবুর ক্ষেতে প্রচুর ফুল উৎপাদন হয়ে থাকে। এই সময়কার যে ফুলগুলো আমরা ইয়ে করি, এগুলো মূলত শুরু হয় শ্রাবণ মাসে কাটিং থেকে। শ্রাবণ মাসে চন্দ্রমল্লিকার কাটিং শুরু হয়, ভাদ্র আশ্বিন মাসে আমরা ডালিয়ার কাটিং করি, এবং এরপরে বিভিন্ন গাঁদার বীজ টিজ ফেলতে হয়, গাঁদার বীজ ফেলি, বা অন্যান্য যত ফুলগুলো আছে সেই সব ফুলের বীজ চারা তখন থেকে তৈরি করি। কিছু আমার কাটিংয়ের চারা বাইরেও এখান থেকে পাইকারি আমি গৌহাটি বিক্রি করি, তারা এসে নিয়ে যায় এখান থেকে। আবার কিছু চারা লোকালি পাইকার এসে আমার কাছ থেকে নিয়ে যায় কিনে কিনে। আর বাকি যে চারাগুলো থাকে সেগুলো আমি বাজারেই বিক্রি করি। ফুল চাষ করে অমূল্যবাবু 3 মাসের মধ্যে 2 থেকে 2.5 লাখ টাকা লাভ করে থাকেন। মানে আমি আগে তো ধান চাষই করতাম, কিন্তু ধান চাষের চেয়ে আমি দেখলাম ফুল চাষে আমার অনেক লাভ, এবং এতে আমার সংসারের উপার্জন অনেক বেশি হয়। তাই আমি ধান চাষটা তো ওটা থাকবেই, কিন্তু ফুল চাষের উপর আমি তখন বেশি গুরুত্ব দিয়েছি, এবং তখন থেকেই করি এই চাষটা। ফুল চাষ ধরুন অগ্রহায়ণ মাস থেকে আমার ফুল চাষ শুরু হয়ে গেল, বাজারে বিক্রি করার জন্য ফুল চাষ শুরু হয়ে গেল। এটা ফাল্গুন মাস পর্যন্ত আমার বাজার থাকবেই, এর একটা বাজার আমি পাবই ফাল্গুন পর্যন্ত। তবে বিশেষ করে অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 3টে মাস ফুল চাষের জন্য আমার খুবই উপযুক্ত সময়। লেটে আমরা কিছু গ্ল্যাডিওলাসও করি, অন্যান্য ফুলও থাকে, সেগুলো পাইকারি বিক্রি হয়। এখান থেকে ধরুন আমরা গৌহাটি বা শিলিগুড়ি এবং অন্যান্য শহরের কিছু আছে, পাইকার আছে, তারা আমাদের এখান থেকে গ্ল্যাডিস যে স্টিকগুলো নিয়ে যায়। ফুল চাষ করে ধরুন বছরে আমার কত 2-2.5 লাখ টাকার মতো আসে, এইরকম হয়। অমূল্যবাবু কৃষিকাজের সাথে সাথে লোকসাংস্কৃতিক চর্চাও করে থাকেন। অমূল্যবাবুর একটি মুখোশ নৃত্যের দল আছে। মুখোশ নৃত্য উত্তরবঙ্গে একটি প্রাচীন লোকনৃত্য। অমূল্যবাবু চেষ্টা করছেন কি করে সারা বিশ্বের দরবারে এই লোকনৃত্যকে পৌঁছে দেওয়া যায়। উত্তরবঙ্গের রাজবংশী মানুষের যে বিভিন্ন আঙ্গিকগুলো আছে, তার মধ্যে এই চণ্ডী নৃত্য বা চণ্ডী মুখোশ নৃত্য, এটা দীর্ঘদিন থেকে, এটা অনেক দিন থেকে পরম্পরা চলে আসছে। আমি শুধু নই, আমি তো ছোটোবেলায় দেখেছিলাম, আমার বাবাও দেখেছিল, বা আমার ঠাকুরদাদা, এইভাবে এটা চলে আসছে। এই নাচটাকে চণ্ডী নাচ বা চণ্ডীকাজ বলা হয়। এই নাচটা আগে গ্রামে গ্রামে মাগন করে বেড়াতো, তারপরে একটা বিশেষ সময়ে এই চণ্ডী নাচের দিয়ে চণ্ডীতলায় পূজা হতো। কিন্তু আজকে প্রায় 35-40 বছর থেকে এই নাচটা হারিয়ে গেছে। এখন এই নাচটা আর গ্রামে সেইভাবে দেখতে পাওয়া যায় না। আমি তখন ভাবলাম যে এই কৃষ্টিটাকে ধরে রাখতে গেলে এই নাচের, আমাদের এই রাজবংশী মানুষের এই নাচটাকে ধরে রাখা দরকার। তাই আমি নিজেই উদ্যোগ নিয়ে একটা দল গঠন করি, এবং 1992 বা 94 থেকে তখন থেকে এই নাচটা আমি অনুষ্ঠান করে বেড়াই বিভিন্ন জায়গায়। এই মুখোশগুলো মূলত শোলা দিয়ে তৈরি, এবং এটাও এখানে যারা শোলার যে কারিগর আছে, মালাকর, তারাই এটা তৈরি করে, এবং তাদের কাছ থেকে আমরা এটা কিনে নিয়ে এই দলগতভাবে আমরা এই অনুষ্ঠানটা তৈরি করি। অমূল্যবাবু রাজবংশী ভাষায় 2টি কবিতার বই লিখে ফেলেছেন। আরেকটি বইয়ের প্রকাশনার কাজ চলছে। তিনি অনেক দিন থেকেই কবিতা লিখে আসছেন। লেখালেখির বিষয়টা এটা অনেক আগের থেকেই, আমি তখন কত 15-16 বছর বয়স, তখন থেকে আমি সাহিত্যের প্রতি একটু ঝোঁক ছিল, কবিতা লিখতাম। তখন আমাদের 1968 সালে একটা পত্রিকা ছিল আমাদের এখানে ভ্যাটেগুড়ি থেকে, এটা প্রকাশিত হতো, পত্রিকাটার নাম দারিদ্র। তখনই আমার কবিতা প্রথম শুরু হয়। তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখি, কিন্তু বই আকারে আসে 90-এর দশকে। তখন আমার প্রথম বই যে প্রকাশ হয় সেটা এই বইটা, এই নীলুয়া দেওয়ার তলত। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, কবিতার বই।
এরপরে ছাপার অক্ষরে আমার দ্বিতীয় আমার যে কাব্যগ্রন্থ সেটা ন্যাওটার জীবন। আর এছাড়া আর একটা ছড়ার বই আমার হচ্ছে, সেই ছড়ার বইটা এর মধ্যেই হবে। এটা হলো আজকে আমাদের নিজস্ব যে ভাষাটা, সেটা রাজবংশী ভাষা বা কামতাপুরী ভাষা যাই আমরা বলি, এই ভাষাটা ধীরে ধীরে আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে। এই ভাষাটাকে ধরে রাখার জন্য আমাদের খুব দরকার, এবং সেটা এখন অনেকেই উদ্যোগ নিয়েছে। আমিও সেই হিসাবেই বিশেষ করে 80-র দশক থেকে আমার এই ভাবনাটা আসাতে আমি এখন বিশেষ করে আর কি মূলত রাজবংশী বা কামতাপুরী ভাষাতেই আমার সব লেখাগুলোই আমি লিখি। তো টাকা পয়সার অভাবের জন্য আমি এখনও বেশি বই করতে পারি নাই, কিন্তু আমার পাণ্ডুলিপি বা আমার লেখা এখনও প্রায় 4-5টা বই আছে যা ছাপানো যায়, এবং একটা আপাতত যন্ত্রস্থই আছে, প্রেসে আছে, ওটা ছড়ার বই, গল্পের বইও আছে। সেগুলো এর মধ্যে আমাদের সবারই চেষ্টা আর কি, আমি চেষ্টা করতেছি এর মধ্যে ওগুলো বের করবার জন্য। আমরা কথা বললাম কয়েকজন শিল্পীর সাথে যারা অমূল্যবাবু সম্পর্কে আমাদের জানালেন। আমার নাম গোবিন্দ রায় সরকার। আমরা মূলত চণ্ডী নাচের ভূমিকা পালন করি, চণ্ডী নাচে শিবের ভূমিকা পালন করি আমি। আর আমার এই নাচের উপর একটা অনেক দিন থেকে একটা ভালো লাগে আর কি, নাচটা করি প্রত্যেকটা প্রোগ্রামে। যদিও আমাদের এই নাচ দিয়ে কিছু হয় না, তবুও একটা সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য। আর আমাদের এই সংস্কৃতিটাকে আমরা তো অতটা আগে বুঝিনি, আমাদের যে মানে বজ আর কি, যে অমূল্য দেবনাথ, উনি এইটা সংস্কৃতিটাকে ধরে রাখছে। আর ওনার ইয়েতেই আমরা এটা সব জায়গায় করে বেড়াই। সরকারি প্রোগ্রাম মোটামুটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমরা করেছি। আমাদের দলে আছেন যিনি অমূল্যবাবু, অমূল্য দেবনাথ, ওনার প্রচেষ্টায় এইটা শুরু হয়েছে আর কি। এটা মূলত লোকসংস্কৃতি, যেটা হারিয়ে যাওয়ার পথে আর কি। আজ থেকে 30 থেকে 40-50 এই বছর আগে এই নাচটা ছিল এই আমাদের মূলত উত্তরবঙ্গে আর কি। এটা যখন হারিয়ে যেতে চলছে আর সেটা নিয়ে মূলত এটার সঙ্গে অন্যান্য যে চণ্ডাসুর, মুন্ডাসুর, অসুর, ডাইনি, যুগনি এগুলোকে অ্যাড করে আর কি, সেটা একটা নাচের মাধ্যমে একটা প্রোগ্রাম করছে আর কি। অমূল্যবাবুর সংসারে এই মুহূর্তে তার 3 ছেলে, বউ, নাতি নাতনি সবাই রয়েছেন। তারা সবাই অমূল্যবাবুকে তার কাজে সাহায্য করে থাকেন। অমূল্যবাবু ইতিমধ্যেই বেশ কিছু সংস্থার থেকে পুরস্কারও পেয়েছেন। এত কিছু করার পরও অমূল্যবাবুর মাথায় এখনও চাষবাসের উন্নতির জন্য বিভিন্ন রকম পরিকল্পনা ঘুরে বেড়ায়। বিশেষ করে জৈব পদ্ধতিতে কৃষিকাজের উন্নতি কিভাবে করা সম্ভব সেসব নিয়ে সবসময় চিন্তাভাবনা করে থাকেন। আমার নিজস্ব যে চিন্তাভাবনা সেটা হলো যে কোনো ফসলেই পেস্টিসাইড মুক্ত ফসল তৈরি করা, এবং যা আগামী দিনে আমাদের আরও বেশি হবে, কারণ পেস্টিসাইড আমাদের সকলেরই অন্যভাবে ভীষণ ক্ষতি করে। ফুল চাষে আমার ইচ্ছা সবাইকে এটাকে আরও বেশি যাতে সুন্দরভাবে প্রসার করা যায়, বা এর আরও বেশি ভ্যারাইটি, আরও বেশি উন্নত মানের ফুল তৈরি করে বাজারে আনা যায়। এবং সবজি বলতে সবজিও চাষ করে যে হয়, সে সবজির গুণগত মান এবং তার ফলন আরও বেশি সুন্দর করার আমার একটা পরিকল্পনা আছে। পাশাপাশি যেটা ধান চাষ সে তো থাকতেই হবে, কিন্তু সেখানে আমাদের কিছু কিছু আমার ব্যক্তিগত কিছু সমস্যাও আছে। আর আমি ইদানিং যেটা গুরুত্ব দিয়েছি সেটা হলো জৈব সারের উপর নির্ভর করে চাষ পদ্ধতিটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী প্রজন্ম যেন এর প্রতি বেশি আকৃষ্ট হয়। আজ আপনাদের সামনে তুলে ধরলাম কবি, শিল্পী মনস্ক ব্যক্তিত্বকে, যিনি একদিকে যেমন কৃষির উন্নতির জন্য বিভিন্ন প্রকার কাজকর্ম করে যাচ্ছেন, অন্যদিকে তেমনি লোকসংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি তার এই চেষ্টা সফল হবেই। আজ এখানেই শেষ করছি। নমস্কার।
এখন বোরো ধান চাষের সময়। বিভিন্ন পদ্ধতিতে উত্তরবঙ্গে বোরো ধান চাষ শুরু হয়েছে। চারা রোপণ পদ্ধতি তাদেরই একটি। আজ আপনাদের সামনে তুলে ধরছি কী করে সঠিক উপায়ে চারা রোপণ পদ্ধতিতে এই সময় বোরো ধান চাষ করতে হয়। আজ আমরা চলে এসেছি কুচবিহার জেলার ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দলুয়া 10 গ্রামে। এইখানে আমরা কুচবিহার 1 নং ব্লকের সহ কৃষি অধিকর্তার করণ ও কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র আত্মার তরফ থেকে বোরো ধানের চারা রোপণ পদ্ধতিতে বোরো ধান চাষ করার যে প্রযুক্তি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রযুক্তির জন্য যেটা মূল দরকার সেটা হচ্ছে সিডবেড। গতানুগতিক যে পদ্ধতিতে আমরা সিডবেড তৈরি করি তার থেকে একটু আলাদা। এর জন্য দরকার যে জমিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এর জমির নিচে প্লাস্টিক দেওয়া রয়েছে। এই প্লাস্টিকের উপরে 1 থেকে 1.5 ইঞ্চি পুরু করে মাটি দিতে হবে। এই মাটিটার সাথে যদি অর্ধেক গোবর অর্ধেক মাটি দেওয়া যায় তাহলে চারার বৃদ্ধি ভালো হয়। তবে এখন যেহেতু বিভিন্ন গ্রামে কেঁচো সার তৈরির প্রকল্প রয়েছে, আমরা আত্মার থেকেও করে থাকি, সেই প্রকল্পের যে উৎপাদিত কেঁচো সার সেইটাকে যদি 75 ভাগ মাটি 25 ভাগ কেঁচো সার দিয়ে এই 1 থেকে 1.5 ইঞ্চি পুরু করে মাটি দেওয়া যায় তাহলে কিন্তু চারার বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। 1 ইঞ্চি পুরু করে দেওয়ার পরে যে বীজ ধানটা আমরা লাগাবো সেই বীজ ধানটাকে আমাদের শোধন করে নিতে হবে। বীজতলা তৈরি হয়ে যাওয়ার পরে বীজতলা একটু কাদো করতে হবে। কাদো করার পরে শোধিত যে বীজটা রয়েছে সেইটাকে এই বেডের উপরে ফেলতে হবে। ফেলার পরে যাতে শিশিরে এই বীজ ধানটা ঠান্ডায় নষ্ট না হয়ে যেতে পারে তার জন্য আমাদের পরবর্তী যে ধাপটা রয়েছে সেইটা আমরা এখন দেখাবো। ধান ফেলার পরে যাতে শিশিরে এই